2011 সময় বিএনপিকে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে খুব গালাগাল করছে। এদেশের ছাত্র জনতা মিলে যে গণঅভ্যুত্থান সফল করে ভয়ঙ্কর একটা মাফিয়া সরকারের পতন ঘটিয়েছে। সবাইকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের লক্ষ কোটি আবু সাঈদের মুক্তরা বুক পেতে দিয়ে এই লাল সবুজের পতাকা আর সীমান্তকে বাঁচিয়ে রাখবে। কোন শত্রুর কাছে বাংলাদেশ দাস করতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে কয়েকদিন আগে আমাদের দেশে অন্তর্বর্তীকালী সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে সাখাওয়াত হোসাইন সাহেব, তাকে আসলে এই পদে দেয়া হয়েছে। কিন্তু আসলে তিনি একটি ভিডিওয় তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি কথা বলছেন। তিনি আসলে এইভাবে কথাগুলো বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তিনি স্বেচ্ছায় দেশ থেকে চলে গিয়েছেন। তার তো আর নাগরিকত্ব চলে যায়নি। আপনার উপরে অনেক শ্রদ্ধা রয়েছে, আপনি দেশে আসতে পারেন, আপনার দল আপনি নতুন করে গঠন করতে পারেন, আপনি নির্বাচনে আসতে পারেন, এরকমের ধরনের কথা তিনি মুখ দিয়ে বলেছেন। আসলে যে ছাত্ররা তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছেন, সেই স্বাধীনতায় যদি তিনি এই ধরনের কথা বলেন, তাহলে তিনি তো একদম ভালোভাবে মনেই করে নিতে হবে তিনি আওয়ামী লীগের দালাল। আসলে এই বিষয়টুকু নিয়ে দেশ তোলপাড় চলছে। ছাত্ররা ইতিমধ্যে তাকে পদত্যাগ করার জন্য তারা মাঠে আন্দোলনে নেমে গিয়েছেন এবং তাকে হুঁশিয়ার বার্তা দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি। আসলে একের পর এক মানুষের জীবন ঝরে গেছে এই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করে এই বাংলাদেশের মাটি থেকে তিনি পালায়ে চলে গিয়েছেন ভারতের মাটিতে। দর্শক মণ্ডলী, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে তিনি এই ধরনের কথা বলেন, তিনি কোন সাহসে এই ধরনের কথা বলেন? তার তো আসলে ছাত্র সমাজের বিষয় তার আসলে বোঝা উচিত যে তাকে কি জন্য এই চেয়ারে বসিয়েছেন। আসলে তার কথায় কি ইঙ্গিত দিচ্ছেন? যে আসলে বোঝা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি কল রেকর্ড ফাঁস হয়ে গেছিল। তিনি বলছিলেন যে 15ই আগস্ট তিনি ঢাকাতে আসবেন। আসলে তিনি ঢাকাতে আসবেন এই বিষয়টুকু আসলে প্রতিটা মানুষের ভিতরে কিন্তু সন্দেহজনক কাজ করেছে যে কিভাবে সাখাওয়াত হোসেন তিনি এই কথাগুলো বলেন। দর্শক মণ্ডলী, আমরা মূল ভিডিও চলে যাব, সম্পূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখে আসি। মানুষের কৃতজ্ঞতা বলতে এই যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব 1991 সালে তিনি পাহাড়ি এলাকায় পোস্টিং ছিলেন। সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয়, সেই গমে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয়। বন্ধুরা আমার, সেই সময় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তাকে আমি অপমানিত হতে দেই না। তিনি তার ডিপার্টমেন্টের যে মামলা, দুর্নীতির মামলা, গম চুরির মামলা, সেখান থেকে তিনি সেটা মাফ করে দিয়েছেন। তার প্রতিদান কি জানেন? তার প্রতিদান 2011 সময় বিএনপিকে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন, একটা কমিটিও দাঁড় করেছিলেন। কিন্তু সার্থক হয়েছিলেন? সফল হয়েছিলেন না। সাখাওয়াত সাহেব হচ্ছে বিএনপির প্রতি বিদ্বেষ পরায়ণ। এইরকম একজন ব্যক্তি কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, গুণীজন, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায়? তিনি কি বলেছেন? তিনি উপদেশ দিচ্ছেন যে আমাদেরকে বিএনপির নেতাকর্মীকে ইঙ্গিত করে জেল টেল আপনারা খেটেছেন, বাড়াবাড়ি করলে পা ভেঙে দেবেন। সাখাওয়াত সাহেব
আপনাকে বলে রাখি, শেখ হাসিনা তার শটগান, তার টিয়ার শেল, তার ভারী ভারী অস্ত্র দিয়ে 16 বছর পা ভেঙেছে, বিএনপিকে দুর্বল করতে পারেনি। আর আপনি কিনা পা ভাঙার হুমকি দিচ্ছেন? সরকারের গুলিতে অসংখ্য অন্ধ হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতা কর্মীর ছবি দেখাই, কারো বুক ভেদ করে গুলি গেছে, কারো ফুসফুসের পাশ দিয়ে গুলি গেছে, কারো হাতের পাশ দিয়ে গুলি গেছে। এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই আজকে একজন দুজন নয়, শত শত। আপনি তো শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে হয়তো টেলিভিশনে দেখেছেন, কিন্তু কাছাকাছি পাশাপাশি এসে দেখেননি কি রক্তাক্ত যন্ত্রণা এই নেতা কর্মীরা আজকে তারা পোহাচ্ছে, ভোগ করছে। আপনি সেটা দেখেননি। আপনি এয়ার কন্ডিশন ঘর থেকে এসে আপনি শপথ নিয়েছেন। আপনি এখন বোধহয় ভুলে গেছেন যে সাইদের মতো ছেলেরা মুখ পেতে দিতে পারে। বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, এরাও আজ 16 বছর ধরে বুক পেতে ওই গুলি বরণ করে নিয়ে শেখ হাসিনাকে পথে পথে পদে পদে বিপর্যস্ত করেছে। মেসেজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফেসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফেসিজমের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। তৃতীয়ত, মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যারা এই ফেসিস্ট গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে, টিকিয়ে রেখেছে, বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ফেসিস্ট গভর্নমেন্টকে সেবা দিয়েছে, তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয়, সেই জায়গাতে জনগণ আমরা মিডিয়া কর্মীদেরকে আহ্বান জানিয়েছি। দেখুন, আমাদের একটি এই পর্যন্ত যত ধরনের কু হয়েছে সবগুলো কু ঠেকিয়ে দিয়েছে। 15 আগস্ট নিয়ে যদি বাংলাদেশকে একটু অস্থিতিশীল কোনো কার্যক্রম করতে চায়, আমাদের এই অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সেটিও ছাত্র নাগরিক ঠেকিয়ে দিবে। ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকের কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোজ কার্যক্রম, মার্চ ফর জাস্টিস কার্যক্রম, যত ধরনের কার্যক্রম, পরবর্তীতে আমাদের 1 পয়েন্ট মুভমেন্ট, স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল 5 আগস্ট, এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের, নাগরিকদের, সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছে, আমরা সমন্বয়করা শুধুমাত্র সমন্বয় করেছি। আরেকটি জিনিস যদি আপনারা দেখেন, সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে, উত্তরাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যায়। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে, সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে খুব গালাগাল করছে। উনি একটা কথা বলছেন যে ওখানে বসে প্যাচ লাগায়েন না, ওখানে বসে কথা বললেন না শেখ হাসিনাকে নিয়ে। আপনি দল ঠিক করেন, তারপর বাংলাদেশে আসেন, তো বাংলাদেশে আসেন, লিগ্যাল ফেস করেন, আইন ফেস করেন, এখানে থেকে সব কিছু করেন, ওখানে বসে প্যাচ লাগান না। এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগের বার 1/11-এর সময় সে বিএনপি অফিসে তালা লাগিয়েছিল, এ বিএনপির শত্রু, এ আবার শেখ হাসিনাকে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করেছে। দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং। এই সরকারের মধ্যে একমাত্র আসিফ নজরুল আর ওই রেজওয়ানা ছাড়া মানে মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত ওরকম লোক কিন্তু নেই। তো কাজেই আর মিডিয়াতে দেখেন বিভিন্ন লোক কিন্তু এই শেখ হাসিনার পতন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে। একটা প্রশ্ন এবং একটা উত্তর। আমাদের দেশের মানুষের পেটের মধ্যে যত গুড়াকির্মি আছে, আপনি পৃথিবীর কোনো দেশের সাথে গুড়াকির্মি পাবেন না। বিকজ আমাদের ফুড অভ্যাসের কারণে অলওয়েজ দেখবেন যে এভরিবডি হ্যাজ দ্য পাইলস প্রবলেম। আমাদের দেশের পাইলসের রুগী, এদেশের পাইলসের ডাক্তারদের মতো ধনী ডাক্তার পৃথিবীর কোথাও নাই, সারাক্ষণ শুধু চুলকাতে থাকে পশ্চাৎ দেশে। তো এই যে বাংলাদেশের যে অবস্থা, এখন আমাদের অনেককে চুলকাচ্ছে, আমরা স্থির থাকতে পারছি। যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই, স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করি। সবাইকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের লক্ষ কোটি আবু সাইদের মুক্তরা বুক পেতে দিয়ে এই লাল সবুজের পতাকা আর সীমান্তকে বাঁচিয়ে রাখবে। কোন শত্রুর কাছে বাংলাদেশ দাস করতে হবে না, হয় নাই, ভবিষ্যতে হবে না। তাই আমরা পরিষ্কার করে শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা এখনো ষড়যন্ত্র করছেন, যারা এখনো মনে করছেন আগস্ট এবং জুলাই বিপ্লবের পরাজিত হালরা রাজাকার এবং আল বদর আওয়ামী হানাদারদেরকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আনবেন, মাইনরিটিদের ব্যানার দেখিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত
সাঈদ আর মুগ্ধের রক্তের পক্ষে সিদ্ধান্ত নেবেন। ছাত্র জনতার বিপ্লবের বিপক্ষে যদি কোনোভাবে আপনারা অবস্থান নেন, আমরা আবার রাস্তায় নেমে আসবো। আমাদের আবু সাঈদরা আবার বুদাম খুলে বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে। রক্ত দিয়ে লাল সবুজের পতাকাকে আবার রক্ষা করা হবে। কোন শত্রুকে বাংলাদেশ ছেড়ে দেবে না, বিক্রি করা হবে না, বেঈমানদের হাতে এই মানচিত্র বর্গা দেওয়া হবে না। তাই আমরা ইতিমধ্যে দাবি করেছি, আপনারা দেখেছেন জাতিসংঘের স্থানীয় আবাসিক প্রতিনিধিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। এবি পার্টির পক্ষ থেকে আমরা জাতিসংঘকে বলেছি, বাংলাদেশে জুলাই এবং আগস্ট মাসে যে ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়েছে, যে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, এটার বিচার করতে হবে এবং সেটা জাতিসংঘের নেতৃত্বে ওনারা আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। আমরা বলেছি মানবাধিকার এবং গণতন্ত্রের সকল শক্তিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে, সবাই মিলে জুলাই এবং আগস্টের গণহত্যার বিচারে একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্য কমিশন করতে হবে। ঠিক একইভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলছি, জাতিসংঘের নেতৃত্বে যে তদন্ত কমিটি হবে জুলাই এবং আগস্ট গণহত্যার বিচারের জন্য, এটাকে সর্বতভাবে আমাদেরকে এবং আপনাদেরকে সাহায্য করতে হবে। কারণ এই গণহত্যার বিচার না হওয়া মানে হচ্ছে বাংলাদেশের শত্রুরা আবার ক্ষমতার মসনদে ফিরে আসা। সেটা আমরা কোনোভাবে হতে দেব না। শহীদ আবু সাঈদের রক্ত পিতা যেতে পারবে না, মুগ্ধের রক্ত পিতা যেতে পারবে না। তাই দেশবাসীকে বলবো, সতর্ক থাকেন, ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রতি বিপ্লবের ষড়যন্ত্র পাড়ায় মহল্লায় দেখতে পাচ্ছি। পিছনের দরজা দিয়ে আওয়ামী বেঈমান গাদ্দার রাজাকারদেরকে, আওয়ামী হানাদার এবং আওয়ামী আলবদরদেরকে, আবার এই মুক্তিযুদ্ধের শত্রুদেরকে ক্ষমতায় ফিরায় আনার চক্রান্ত হচ্ছে। আমরা কোনোভাবে এই চক্রান্ত সফল হতে দেব না। তাই আপনারা এই পার্টির আহ্বানের সাথে থাকবেন, রাজপথে থাকবেন, সতর্ক থাকবেন। মিছিলে, স্লোগানে, প্রতিবাদে রাজপথ গরম করে রাখতে হবে। আমরা যেন সফল না হই, এই ষড়যন্ত্র ব্যর্থ হতে দিতে হবে। আমরা সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া, বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ থাকা। ছাত্র জনতা মিলে যে গণ অভ্যুত্থান সফল করে ভয়ঙ্কর একটা মাফিয়া সরকারের পতন ঘটিয়েছে, ঝেঁটিয়ে বিদায় করেছে দীর্ঘদিন এই দেশের মানুষকে ভয়ঙ্কর অত্যাচার নিপীড়ন করা শেখ হাসিনাকে, সেই অভ্যুত্থানটাকে নষ্ট করে দিতে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা বা একটা অ্যাটলিস্ট একটা কেওস তৈরি করে রাখার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এর সাথে নিশ্চিতভাবে জড়িত আছে আওয়ামী লীগ, জড়িত আছে ভারত। এই যে বাংলাদেশের পরিবর্তনটা হলো, পৃথিবীর কোনো পরিবর্তনটা তো নেই যেটা আসলে কারো না কারো বিপক্ষে যায়। যখন জনগণের কল্যাণ হবে, দেশের 90, 95, 99% মানুষের কল্যাণ হবে, তখন 1% মানুষের ক্ষতি হবে। আবার উল্টো, যখন 1% মানুষের বেনিফিট হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় আমরা 99% মানুষ। সুতরাং একটা গণ অভ্যুত্থান এই মাফিয়া সরকারটা এবং তাদের তথাকথিত দল আওয়ামী লীগের জন্য যেমন একটা বিপর্যয় ঘটিয়েছে, এটা বিপর্যয় ঘটিয়েছে ভারতেরও। ফলে তারা আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, আমাদের হিন্দু ভাই বোন, তাদেরকে নিয়ে একটা খেলায় মেতে ওঠার চেষ্টা করছেন। এটা একদম স্পষ্ট, একদম স্পষ্ট। আমাদের প্রশ্ন হচ্ছে, এই রাষ্ট্রের অত্যন্ত সম্মানিত নাগরিক, আর প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার যাদের, সেই হিন্দু ভাই বোনরা বা অন্য যে কোনো ধর্মের ভাই বোনরা যারা আছেন, প্রত্যেকে ইকুয়াল রাইট নিয়ে এই দেশে থাকবেন, সেটা নিশ্চিত আমাদেরকে করতেই হবে। তাদেরকে উচিত হবে এই ষড়যন্ত্রের পার্ট হওয়া। আমরা খেয়াল করব, ঢাকায় বিভিন্ন জায়গায় হয়েছে, ঢাকায় খুবই ফোকাসড হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনো বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করছেন এবং তাদের দাবি, যেটাই আশঙ্কার জায়গা, সেটা হচ্ছে তারা দাবি করছেন যে তাদের উপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। সাম্প্রদায়িক হামলা, তাদের হাতে প্ল্যাকার্ড দেখেছি, তাদের স্লোগান, তাদের বক্তব্যে এই কথাটা আছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর কথা। আমরা এই যুগে মিসইনফরমেশনের সাথে ডিসইনফরমেশনের কথা বলি, এটা ডিসইনফরমেশন। এবং যেহেতু সম্প্রদায়ের নেতারা যারা আছেন, তারা সবাই আসলে সাধারণ যে অন্য সব হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের মতো করে না ভেবে, তাদের এই গোষ্ঠীগত স্বার্থ আছে, যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, তারা
পতিত স্বৈরাচার মাফিয়া আওয়ামী লীগ এবং টু সাম এক্সটেন্ট ভারতের অস্ত্র হিসাবে, কার্ড হিসাবে ইউজড হতে পারেন। এই যে সাম্প্রদায়িক এই ন্যারেটিভটা নিয়ে আমাদের স্ট্রং আপত্তি আছে। আমরা খেয়াল করব গত কিছুদিন থেকে বাংলাদেশে স্বৈরাচারের পতনের পর ভারতের বিভিন্ন মিডিয়াতে অসংখ্য নিউজ এসছে যেগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতনের বলে চালানো হয়েছে। আমি দুটো লিঙ্ক আমার মন্তব্যে দিয়ে দেব, বিবিসি বাংলা এবং প্রথম আলো তারা খুব চমৎকার দুটো রিপোর্ট করেছে। সেখানে তারা ধরে ধরে দেখিয়েছে ভারতের অনেকগুলো এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার ছিল, সেখানে তারা এমন সব তথ্য ব্যবহার করেছে যেগুলো একেবারেই মিথ্যে কথা। দুটো তথ্য বলে আমি খুব বেশি আলোচনায় যাব না, আপনারা প্লিজ এটা একটু দেখে নেবেন, আমি এত সময় আর এটার পেছনে দিতে চাই না। একটা হচ্ছে যেন মাশরাফি বিন মুর্তজার বাড়ি হামলা করা হয়েছে ও তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। কেন হয়েছে? এই মানুষটা মানুষের দারুণ রেসপেক্টেড ছিল, কোনো সন্দেহ নাই। এদেশে মানে ক্রিকেট টিমের সদস্যদের মধ্যে তার যে এক ধরনের ডাউন টু আর্থ অ্যাটিটিউড মাঝে মাঝে মানুষ দেখেছে, মানুষ তাকে বেশ পছন্দ করত। কিন্তু উনি 2018 সালের সেই রাতের ভোটের নির্বাচনে প্রথম এমপি হন, তারপর সেই আবার এমপি তিনি হয়েছেন, ফলে আওয়ামী লীগ নেতা হিসাবে তার বাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। কথাগুলো বারবার জুড়ে দিতে চাই, যেগুলো কোনোভাবেই আমি সমর্থন করি না। বাংলাদেশে সম্ভবত আমি প্রথম আমাদের এই স্বাধীনতার পর এই হামলাগুলোর বিরুদ্ধে কথা বলেছি, আমি এক মুহূর্ত দেরি করিনি, ওই দিনই বলেছি। যাই হোক, এই বাড়ির হামলাটাকে আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে চালানোর চেষ্টা করা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায়। লিটন দাস হিন্দু যেহেতু, তার উপর একটা কমিউনাল হামলা হয়েছে, এটা দেখানো সোজা। এরপর রীতিমতো যারা লিটন দাসকে নিউজ করে খবর দিয়ে বলতে হয়েছে সবকিছু ঠিকঠাক আছে, যে বাড়ি আছে ওটা আদতে যেন মাশরাফির বাড়ি। যেরকম একটা মন্দির পুড়িয়ে দিয়েছে বলে প্রচুর শোরগোল হয়েছে ভারতে। সে মন্দির যে পোড়ানো হয়েছে একেবারেই মিথ্যা তথ্য, মিথ্যা ছবি, গুজব দিয়ে তারা ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ছড়িয়ে দিয়ে তারা ভারতে বাংলাদেশে হিন্দু কমিউনিটির উপরে মারাত্মক ক্র্যাকডাউন চলছে, মারাত্মক বর্বরতা চালানো হচ্ছে, মুসলিমরা সাম্প্রদায়িক হামলা করছে, এই ন্যারেটিভটা আনছে। এবং কেন তারা করছে? কারণ তারা জঙ্গি, কারণ তারা ইসলামিস্ট। তার সাথে আরো নানান কিছু জুড়ে দেওয়ার চেষ্টা। শেখ হাসিনার বাড়ির উপরে হামলা, শেখ হাসিনার বাড়ি তো না, অবশ্যই টাকা লিখেও নিয়েছিলেন, মানে ও আমাদের বুলে টুলে যায় মাঝে মাঝে। 96 সালে ক্ষমতা থেকে যাওয়ার সময় 1 টাকায় গণভবন লিখে নিয়েছিলেন, মানে ওনারা বাপের তালুক টালুক মনে করতেন এই দেশটাকে, আমাদের এখন হঠাৎ করে মনে পড়লো। যাই হোক, পরে সেটা ক্যান্সেল হয়েছে, উনি এখানে বাস করতেন। এটার উপরে হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, এগুলোকে একত্র করে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে ভারত। এটা করে কি ক্ষতি বা লাভ হবে সেটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, কিন্তু এটার জন্য যেটা হওয়া দরকার সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা কি করবে। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, সীমান্তের কাছে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতারা এক ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছেন, বা ঢাকায়ও এসে তারা, ঢাকায়ও যে ধরনের সমাবেশ হচ্ছে, যা যা করার চেষ্টা করছেন, যা যা বলার চেষ্টা করছেন, এটা মিথ্যে কথা, এটা ভুল কথা। আমরা জনাব গোবিন্দ প্রামাণিককে অনেকে চিনি, হিন্দু সম্প্রদায়ের একজন নেতা, হিন্দু মহাজোটের সভাপতি। ওনার একটা নিউজ, উনি একটা ফেসবুকে কথা বলেছেন, শেখ হাসিনা হিন্দুদের উপরে চেপে সংকট উত্তরণের চেষ্টা করছে। তিনি ক্লিয়ারলি এখানে দাবি করছেন যে যখনই কোনো সংকটের পরিস্থিতি তৈরি হয় তখনই শেখ হাসিনা হিন্দুদেরকে ব্যবহার করে তার সংকট উত্তরণের চেষ্টা করেন। এর মধ্যে তিনি তার প্রিভিয়াস বাবরি মসজিদের সময় কি হয়েছিল না হয়েছিল এসব নিয়ে কথাবার্তা বলছেন। আমি এটাও আপনি ডিটেল পড়ছি না, আপনাদের যাদের আগ্রহ আছে তারা পড়ে নেবেন। সো গোবিন্দ প্রামাণিক একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তিনি আওয়ামী লীগের কৌশলটা প্রকাশ করছেন। নট অনলি দ্যাট, যে দুটো রিপোর্টের কথা বললাম, জনাব রানা দাশগুপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সভাপতি, তাকে বহুবার, মানে উনি নিজেই দাবি করছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ঘটনার ব্যাপারে তাকে জানতে চাওয়া হয়েছিল হিন্দু সম্প্রদায়ের উপর এগুলো হয়েছে কিনা। তিনি বলছেন তিনি নিশ্চিত নন কি বা নিশ্চিত আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি। তো তাহলে আমাদের দেশের যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মাঠে আসছেন এবং সাম্প্রদায়িক হামলা বলছেন, বহুবার হচ্ছে, আমরা মনেও করি সত্যিকার অর্থেই হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের উপরে হামলা হয়েছে। এখন পর্যন্ত তাদের মৃত্যুর ঘটনা 2, একজন পুলিশ সদস্য আর একজন নন পুলিশ সাধারণ মানুষ। আচ্ছা, আমরা এভাবে চিন্তা করি তো, আমাদের এখন পর্যন্ত আমাদের এই সংগ্রামে, এই লড়াইয়ে মৃতের সংখ্যা সেই 15 তারিখ থেকে যদি আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও যেসব ঘটনা ঘটেছে সব যদি একত্র করি, কমপক্ষে 550, এটার চেয়ে বেশি হতে পারে, অনেক বেশি বলে আমি বিশ্বাস করি।
এটা অন্তত 2000 হবে, ঠিক আছে 550। এই দেশের 9% হিন্দু, জাস্ট গ্রোসে যদি চিন্তা করি, এর মধ্যে যদি পার্সেন্টেজ অনুযায়ী নিহত হতেন, তাহলে এই সংখ্যাটা কত হয় খেয়াল করুন তো, কমপক্ষে 50। কিন্তু হিন্দু মারা গেছেন 2 জন। হামলা হয়েছে, আমরা দেখবো সেই পার্সেন্টেজও যত পার্সেন্ট হিন্দু তার চাইতে কম হবে। 52টা জেলায় 205টার একটা তালিকার কথা বলছেন, এটাও ভেরিফাইড না। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, দেশে আওয়ামী লীগের উপরে যত হামলা হয়েছে তার তো 9% হিন্দুদের উপরে হওয়ার কথা তাত্ত্বিকভাবে, কিন্তু এই পার্সেন্ট আরো বেশি হওয়ার কথা, কারণ হিন্দুদের মধ্যে আওয়ামী লীগ নেতার ডেন্সিটি মুসলিমের চাইতে অনেক বেশি। তাহলে 9% না, আসলে এটা 25-30% হিন্দুর উপরে হতে পারতো ওই রেশিও অনুযায়ী, আমরা যদি সেভাবে হিসাব করি। হয়েছে কি? আর যে কটা হামলা হয়েছে, আমি আগে একদিন আপনাদেরকে দেখিয়েছি যে সিলেটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে যারা আছেন নেতা, তারা বলেছেন সিলেটের কথা ক্লিয়ারলি, যেখানে আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে। ফলে আওয়ামী লীগ এখন যদি হিন্দু হয়ে থাকে, তার উপরে যদি হামলা হয়ে থাকে, সেটার জন্য আপনি এটাকে কমিউনাল আক্রমণ বলা মারাত্মক খারাপ কথা। গোবিন্দ প্রামাণিকও বলছেন, আমিও আমার ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, একটু সামর্থ্যবান হিন্দু আছেন এবং যেহেতু তাদের উপরে হামলা করে তাদের কাছে লুটতরাজ করা যেতে পারে, সেটার চেষ্টাও কোনো কোনো জায়গায়, খুব অল্প কিছু জায়গায় হয়েছে। আর উপাসনালয়, তাদের মন্দিরের উপরে হামলার চেষ্টা বরং মুসলিমরা দুর্দান্ত ভাবে, শুধু মুসলিম না, যাদেরকে মৌলবাদী নানানভাবে ট্যাগ করা, ইসলামিস্ট করা হয়, সেই মানুষগুলো সেটা রক্ষা করেছেন। এটা এখন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বিভিন্ন জায়গায় বলছেন, কারণ এটা সত্য। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ মাঠে নেমে তাদের উপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে দাবি করছেন, তারা অন্যায় করছেন, তারা একটা ডিসইনফরমেশন এনে এই দেশে একটা বিভৎস সংকট তৈরি করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করতে চাই বা বিশ্বাস করি, সাধারণ হিন্দু ধর্মের মানুষ যারা আছেন, আমাদের সেই ভাই বোনরা কোনোভাবেই এটা মনে করেন না। কিন্তু ওই যে বললাম, প্রায় সব জায়গায় নেতৃস্থানীয় কিছু মানুষ থাকেন যাদের কতগুলো ভেস্টেড ইন্টারেস্ট থাকে, তারা আওয়ামী লীগের অথবা ভারতের কার্ড হয়ে খেলার চেষ্টা করে থাকতে পারেন। সেটা খুব অস্বাভাবিক, যেটা খুব স্বাভাবিক। আমি একটা অ্যাপিল করতে চাই আমাদের সাধারণ হিন্দু ভাই বোনদের প্রতি। আমরা প্রত্যেকে জন্মেছি, বেড়ে উঠেছি, আমাদের প্রত্যেকের মানুষদের এই সম্পর্কের জায়গা ছিল, আমরা একসাথে বেড়েছি, আমার প্রচুর হিন্দু বন্ধু বান্ধব আছে। আমি বলেছি আমার ট্রাইব ফ্রেন্ডস আছে, আমি রাঙামাটি জেলায় বড় হয়েছি। তো দেখেছি তারা আমাদের চাইতে আলাদা কিছু নন। তাদের এই দেশে, এই সাবকন্টিনেন্টে যেটা হয়, সংখ্যালঘু হিসেবে কিছু সংকট ফেস করতে হয় না, আমি সেটা মনে করি না। তাদের যদি সেই রিলেটেডও কোনো প্রবলেম হয়, তারা এই দেশের একজন নাগরিক হিসেবে সেটা ক্লেম করবেন। জয় শ্রীরাম স্লোগান এখানে শোনা গেছে, সীমান্তে গিয়ে ভারত মাতা কি জয়, ভারত মাতার জয়, এই ধরনের স্লোগান শোনা গেছে। আমরা তো বুঝি। তো এই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের এই ভাই বোনরা, আপনাদের যে কোনো সংকটে আপনারা সরকারের সাথে কথা বলুন, আপনাদের সাথে কথা বলা হয়েছে, আরো বলুন। আমরা যারা এই দেশে চেষ্টা করেছি এই দেশটাকে গণতান্ত্রিক একটা সভ্য মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে, আমরাও আপনাদের পাশে দাঁড়াতে চাই। যদি কোনো রকম আবারও বলি, আওয়ামী লীগ হিসাবেও কারো উপরে কোনো হামলা কোনোভাবেই হতে পারে, আমরা আশা করি সেই পরিস্থিতিটা পাল্টে গেছে, সেই পরিস্থিতিটা শেষ হয়েছে, সেটাই আমরা এন্ডোর্স করি না। আর কমিউনাল হামলার তো প্রশ্নই আসে না, কোনোভাবেই প্রশ্ন আসে না। সেটার জন্য আমরা লড়াই করব আপনাদের পাশে দাঁড়িয়ে, শতভাগ প্রস্তুত আছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে এখানে যে কোনো ফর্মের সংখ্যালঘু, ধর্মীয়, জাতিগত, যে কোনো ভাবে, কেউ বলে সংখ্যালঘু শব্দটাই থাকবে না, কিন্তু আমরা চাই বা না চাই বোঝানোর জন্য বলছি, ইয়াস, প্রত্যেকেই নাগরিক, প্রত্যেকে জাস্ট এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা আমাদের সংবিধানে যেটা লিখেছিলাম, মানবিক মর্যাদা মানে হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ আছে হিউম্যান ডিগনিটি। দ্যাট মিনস আপনি একজন মানুষ, দ্যাটস মোর দ্যান এনাফ রিজন টু গেট মেনি অফ দ্য রাইটস। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি চাকমা, মারমা, সাঁওতাল, যাই হন না কেন, ইকুয়াল রাইট এই দেশে থাকবে। আমরা তেমন একটা বাংলাদেশ করতে চাই, আপনাদের সেই লড়াই আমরা থাকবো। কিন্তু আপনারা যদি এই ধরনের একটা খেলার অংশ হতে যান, সেটা আওয়ামী লীগের হয়ে হোক, ভারতের হয়ে হোক, অথবা উভয়ের হয়ে হোক, সেই একটা ক্যামোফ্ল্যাজ তৈরি করে তার পেছনে এসে আওয়ামী লীগ নেমে আমাদের অভ্যুত্থানের ফলকে নষ্ট করবেন, পাল্টা অভ্যুত্থান করবেন, অথবা দেশটাকে অন্তত অস্থির করে রাখবেন, এই ধরনের চেষ্টা কোনোভাবেই কোনো পজিটিভ কিছু হবে না। আমি আশা করি নেতারা যাই চাক না কেন,
সাধারণ হিন্দু ভাই বোনরা, আপনারা তাদের উপরে চাপ তৈরি করুন, তাদেরকে এই পথ থেকে সরে আসতে বলুন। এটা কারো জন্য ভালো হবে না, কারো জন্য ভালো হবে না। এরকম একটা সংঘাতের পরিস্থিতি যদি তৈরি করা হয়, আখের দুই সম্প্রদায়ের মানুষের জন্যই ক্ষতিকর হবে। এবং আমরা বিশ্বাস করি ভারতে বিজেপির যেমন কিছু এলিমেন্টস আছে, আরএসএস এর যেমন কিছু এলিমেন্টস আছে, যারা এই ধরনের পরিস্থিতিতে নানা রকম বাজে কাজ করার চেষ্টা করে, এই ঘোলাটে পরিস্থিতিতে এখানেও কিছু মানুষ এই সুযোগ নিতে পারে না, তা নাও হতে পারে। সো আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশ সেই দিকে যাক। আমি প্লিজ সাধারণ হিন্দু ভাই বোনদেরকে বলছি, আপনারা এই ধরনের কাজ থেকে সরে আসুন। হামলা হয়েছে, হামলার হবে না, যে হামলা হয়েছে সেটারও আমাদের বিচার চাইবো, বিচার করতে হবে, চাওয়ার কিছু নাই। এটা হাসিনার বাংলাদেশ না যে বিচার চাইতে হবে। বিচার হবে, বিচার না হলে সেটা নিয়ে আপনারা কথা বলুন। আমি আগেও বলেছি, আবারও বলছি, সরকারের সাথে কথা বলুন। আমরা যারা দেশটাকে এভাবে গড়ে তুলতে চাই, আমরা কথা বলি, আমরা বলবো। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু, সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই ভিডিওর ভিতরে কি আলোচনা করা হয়েছে এবং আপনাদের কোন বিষয় বোঝানো হয়েছে। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।